নমস্কার, শুরু করছি চারটার ভোট মানে আপনারা জানেন যে দিনের সব থেকে বড় ইস্যু নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। মানুষের ইস্যু নিয়ে, মানুষের কণ্ঠস্বর নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করি বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আপনি বলুন তো, আপনি ভোটের লাইনে দাঁড়াবেন কোন কথা মাথায় নিয়ে দাঁড়াবেন? আপনার কি চাই? হাতে কাজ, পেটে ভাত, মাথার ছাদ আর নারী সুরক্ষা। কিন্তু এ রাজ্যে এই বিষয়গুলো নিয়েই চূড়ান্ত তর্ক বিতর্ক রয়েছে। এই রাজ্য সরকার দিতে পেরেছে কিনা? অধুগল্পিতা একেবারে এই তর্ক বিতর্কটা তো থাকছে, কেননা আমরা দেখতে পাচ্ছি শুনতে একটা ছবি এ রাজ্যে বারবার দেখা যাচ্ছে যে রাজ্যের যে সমস্ত জায়গাতে প্রচারের জন্য প্রার্থীরা যাচ্ছেন তাদেরকে ঘিরে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। কেউ বলছেন তাদের অভাব অভিযোগের কথা, কেউ বলছেন তাদের বিভিন্ন ধরনের যে সমস্যা সেই সমস্যার কথা তুলে ধরছেন সাধারণ মানুষ। আর সন্তু, আজকে তো আমাদের বিশেষ নজর থাকছে হাইকোর্টের দিকে, তাই তো? কেন থাকছে? 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন, যারা মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে বসে রয়েছেন, তাদের হয়তো আজ ভাগ্য খুলতে চলেছে। কারণ আজ হাইকোর্টের রায় ঘোষণা, এসএসসি মামলায় রায় ঘোষণা, দীর্ঘদিন শুনানি হওয়ার পর আজ হাইকোর্টের রায় দান করবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব মধুকল্পিতা, আপনারাও একবার মনে করার চেষ্টা করুন এ রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কি হয়েছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছিল। নিয়োগ দুর্নীতি, চাকরি চুরির ইতিকথা। পার্থ চট্টোপাধ্যায়, মধুকল্পিতা, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনিও গ্রেপ্তার হন। কবে হন? একেবারে পার্থ চট্টোপাধ্যায়, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল কাকে? অর্পিতা মুখার্জি। এবং পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখার্জির বাড়ি থেকে একেবারে কারি টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। 23শে জুলাই তিনি গ্রেফতার হন। তারপরই শান্তিপ্রসাদ সিনহা, চেয়ারম্যান এসএসসির উপদেষ্টা কমিটির, তিনি গ্রেফতার হন আগস্টের 10 তারিখ 2022-এ। এবং তার ঠিক পরে অশোক সাহা, যিনি সদস্য এসএসসির উপদেষ্টা কমিটির, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি তদন্তে নামার পরেই গ্রেফতার করেছিল তাকে তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন তারা। অশোক সাহার পরকে প্রসন্ন রায় হচ্ছেন মিডল ম্যান, গ্রেফতার হন আগস্টের 2022-এ। প্রসন্ন রায়ের পরে আমরা দেখতে পাচ্ছি কল্যাণময় গাঙ্গুলি, প্রাক্তন সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা তারা যখন তদন্ত চালায় ঠিক তখনই এরপরে সুবিনাশ ভট্টাচার্য, তিনি গ্রেফতার হচ্ছেন, প্রাক্তন চেয়ারম্যান এসএসসির, গ্রেফতার হচ্ছেন সেপ্টেম্বরের 19 তারিখ 2022-এ। তার ঠিক পরে মানিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাকে গ্রেফতার করা হয়েছিল 11 অক্টোবর 2022। এরপরই কুন্তল ঘোষ, বহিষ্কৃত যুব তৃণমূল নেতার মধ্যে প্রথম গ্রেফতার হচ্ছেন। তিনি গ্রেফতার হচ্ছেন 21শে জানুয়ারি 2023-এ। এরপর কে? ঠিক তারপরেই উপেন বিশ্বাস বর্ণিত সৎ যে রঞ্জন, সেই রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডল, তাকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা ফেব্রুয়ারি মাসের 17 তারিখ 2023 সাল। এরপরে তাপস মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল গ্রেফতার হচ্ছেন ফেব্রুয়ারির 19 তারিখে 2023-এ। এরপর কে? ঠিক তারপরে আরো এক বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি, তাকেও গ্রেফতার করা হয়েছে মার্চ মাসের 11 তারিখ 2023 সাল। আর যখন গ্রেফতার করা হচ্ছে তিনি যুব নেতা ছিলেন, তৃণমূলের যুব নেতা। এরপর কে? এরপর অয়নশীল, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার, এবং তাকে গ্রেফতার করা হয়েছিল 20 মার্চ 2023। এবং এই অয়নশীলকে গ্রেফতার করার পর পুরসভার দুর্নীতি নিয়েও কিন্তু সামনে এসেছিল একাধিক তথ্য। জীবন কৃষ্ণ সাহা, যিনি ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন, তৃণমূলের বিধায়ক, বড়োয়ার বিধায়ক, গ্রেফতার কবে হচ্ছে মধুকল্পিতা? 17 এপ্রিল 2023 সালে একটা নাটকীয় ঘটনা আমরা দেখেছিলাম। জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করলো তদন্তকারী আধিকারিকরা, তার আগে পরতে নাটক দেখেছিল পুরো রাজ্যবাসী। আর জীবন কৃষ্ণর পরে আরো এক কৃষ্ণ, সুজয় কৃষ্ণ ভদ্র কাকু, ওরফে কালীঘাটের কাকু, গ্রেফতার হয়েছিলেন 30শে মে 2023। আমরা দেখতে পাচ্ছি যে কার্যত ইতিহাস লেখা হবে আমাদের এই বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতির ইতিকথা বা নিয়োগ দুর্নীতির ইতিহাস লেখা হবে এই বাংলায়। হয়তো এত মোটা একটা বই, সেখানে এত চাকরি প্রার্থীর চোখের জল থাকবে। আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বারবার তোপ দেখেছেন এই রাজ্য সরকারকে। কি বলেছেন শুভেন্দু অধিকারী জনসভায় দাঁড়িয়ে, শুনুন। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের
অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। সন্তু, এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতা কোন বোমা ফাটানোর কথা বলছেন? আরো একটা বড় প্রশ্ন, আজকে এই যে হাজার হাজার চাকরি প্রার্থী যারা পথে বসে রয়েছেন, রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে, তাদের ভাগ্য কি আজকে খুলবে সন্তু? সেদিকেই তাকে গোটা রাজ্য, গোটা দেশ এই নিয়োগ দুর্নীতির কথা শুনতে পাওয়া গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর গলায়, স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। গোটা দেশ তাকিয়ে রয়েছে। আমরা আলোচনায় আসবো, যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেবো। ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন, বিজেপির মুখপাত্র, এবং রাজু ঘোষ রয়েছেন, শাসক দলের পক্ষে কথা বলবেন, তৃণমূলের পক্ষে কথা বলবেন, এবং আমাদের সঙ্গে অনির্বাণ চৌধুরীও থাকছেন স্টুডিওর বাইরে থেকে সরাসরি, তিনিও থাকছেন কান্দি থেকে, সিপিআই নেতা। আমরা আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে কোর্টের রায়দান রয়েছে। আজ কোর্টের রায়দান রয়েছে। কি হতে পারে? আমাদের দীর্ঘদিন ধরে কোর্টের যাবতীয় তথ্য যিনি তুলে ধরেন, প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য সামনে আসছে, কি হতে পারে, কি মনে করা হচ্ছে? একেবারে দেখো সন্তোষ, শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে যখন এই মামলার শুনানি আসে, তখন এই শুনানি দীর্ঘদিন চলেছে, প্রায় 3 মাসের কাছাকাছি, এবং 3 মাসের বেশি বলা যেতে পারে। সেই ক্ষেত্রে এই শুনানি চলাকালীন বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছিলেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মামলা যেদিকে যাচ্ছে আদালত মনে করছে হয় গোটা প্যানেল বাতিল করা প্রয়োজন, নয়তো প্যানেলের এক অংশ ধরে বাতিল করা যেতে পারে। সেক্ষেত্রে এমনটাই মন্তব্য করেছিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র সেখানেই আটকে থাকেনি, বিচারপতি আরো মন্তব্য করেছিলেন যে শুধু নিয়োগে বেনিয়ম এমনটা নয়, যা মনে হচ্ছে এখন পুরো প্রসেসটাই গন্ডগোলের, এমনটাও মন্তব্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ফের নতুন ডিভিশন বেঞ্চ, সব বিভিন্নভাবে 2021 সাল থেকে এই মামলার শুনানি চলে আসছে। কারণ 2021 সালের নভেম্বর মাসে সিবিআইকে প্রথম তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দেওয়া হয়েছিল গ্রুপ ডি এর যেই তদন্ত করবে সিবিআই, সেই নির্দেশ দেওয়া হয়েছিল 2016 সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে। তার পরবর্তীকালে গ্রুপ সি, গ্রুপ ডি এর পাশাপাশি 9, 10, 11, 12 বিভিন্ন ক্ষেত্রে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়। নভেম্বর 2021-এর পর আজ 2024 সাল, এবং এই 2024 সালে আজকে এই মামলার রায়দান করা হবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 6 মাসের মধ্যে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনবে এবং এই মামলা নিষ্পত্তি করবে। এই মামলা আসার পর বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই ক্ষেত্রে আজকে এই মামলার শুনানির রায়দান রয়েছে। সকাল 10:30টায় রায়দান করা হবে। কলকাতা হাইকোর্টের যে 29 নম্বর ঘর, অর্থাৎ 29 নম্বর এজলাস, সেই এজলাসে এই মামলার রায়দান করবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আজকে উঠে আসতে পারে, যে আজকে যদি চাকরি গোটা প্যানেল নিয়োগের 2016 সালের যদি গোটা প্যানেল বাতিল করা হয়, সেই ক্ষেত্রে প্রায় 22,000-এর একেবারে বোঝা যাচ্ছে সন্তু যে আজকে প্রত্যেক রাজ্যবাসীর নজরটা থাকবে হাইকোর্টের দিকে। কি রায় বেরোয় সেদিকে আমাদের নজর থাকবেই সন্তু, তাই তো? আর চাকরি প্রার্থীরা ভাবছেন যে রায় সামনে আসার পর হয়তো তারা চাকরি পাবেন, এবং সেই আশায় তারা দিন গুনেছেন, কেউ 1000 দিন, কেউ তারও বেশি দিন। 2016 সাল থেকে 2024 সাল এই বিষয় নিয়ে আমরা লাগাতার অনুষ্ঠান করেছি, লাগাতার প্রশ্ন করেছি। রাজুদা, প্রশ্ন আর নতুন কিছু নেই, প্রশ্ন একটাই, কার নাম সামনে আসছে? বুকটা কি দীপ করছে? দেখুন, শুভেন্দু অধিকারীর কথা শুনে এই রিপাবলিক বাংলা সকালবেলায় যারা দেখছে তারা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যেটা বলে যে সবটাই ভারতীয় জনতা পার্টির সাজানো, ইডি সিবিআই কিভাবে চলবে, কিভাবে হবে, সেইটা বিজেপির নেতা
সেকেন্ড, আচ্ছা, 10 সেকেন্ড। সত্যি, এটা একটা অসাংবিধানিক, এটা করা যায় না, এটা আপনি অপরাধ করছেন, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। শুভেন্দু অধিকারী জানে কি করছেন দাদা, কি করছেন দাদা, কি করছেন আপনি? নিজের গর্ত খুঁজে দিন। গরম গরম চা খান, ইস্যুটা ঘুরিয়ে দেবেন না। আমার পরিষ্কার প্রশ্ন, রিপাবলিক বাংলার পরিষ্কার প্রশ্ন, একটা ইন্টারেস্ট, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারোর কিচ্ছু নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই। আমাদের একটাই প্রশ্ন, এই চাকরি প্রার্থীরা এতদিন ধরে রাস্তায় বসে থাকলো কেন? এদের চাকরিটা চুরি করলো কে? এবং রাজ্যের প্রশাসন, রাজ্য সরকার চুপচাপ সেটা মেনে নিল। একটা সন্তুদা সকালবেলায় একদম ভর সকালবেলায় মিথ্যা বলবেন না, সত্যি বলবেন। একটা প্রমাণ দেখাতে পারবেন যে এই রাজ্যে কোনো দুর্নীতি হয়েছে বা করাপশন 50 কোটি টাকা কোথা থেকে এলো? প্রমাণ দেখাতে পারবেন। 50 কোটি টাকা কোথা থেকে এলো? ব্যক্তিগত স্তরে কেউ যা খুশি কুছ ভি, যা খুশি। তন্ময়দা 50 কোটি টাকা কোথা থেকে এলো? আর 50 কোটি টাকা পরেশ অধিকারীর মেয়ের চাকরি চলে গেছে, তিনি মেনে নিয়েছেন। না। আর প্রমাণ কোথায় চাই? ব্যক্তিগত স্তরে কেউ করলে তো দল ব্যক্তিগত স্তরে দল তো ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে। এবার ব্যক্তিরা অন্যায় করলে তখন দলের কোনো দোষ নেই। দলটা কাদের নিয়ে তৈরি হয়েছে? দল তো ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে। দলে তৈরি হয়েছে নেতা মন্ত্রী নিয়ে তৈরি হয়েছে। তারা চুরি করলে ধরা পড়লে আমরা সময় ভাগ করে দিই, শুনতে পাচ্ছেন না। একদমই। আমি রাজুবাবুর কাছে একটা স্পষ্ট একটা প্রশ্ন রয়েছে। রাজুবাবু, কিছুক্ষণ আগে আমি আর সন্তু একটা তালিকা দেখাচ্ছিলাম, এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা ঠিক কাকে কাকে গ্রেফতার করেছে। শুরুটা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে, আপনার মনে আছে? কারি টাকা ট্রাঙ্কে করে টাকা নামানো হচ্ছে, টাকা গোনার মেশিনের পর মেশিন ঢুকছে অর্পিতা চট্টোপাধ্যায় তার ফ্ল্যাটে। ঠিক আছে, এখান থেকে শুরু হলো এবং শেষটা গিয়ে কোথায় হচ্ছে? কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। এই যে পুরো তালিকাটা, এই পুরো তালিকার সঙ্গে যোগ রয়েছে কাদের? এ রাজ্যের শাসক দলের যোগ রয়েছে, একেবারে ওতপ্রোতভাবে যোগ রয়েছে। এটা কেন হবে? কোন শাসক দলের সাথে কারোর সাথে কোনো যোগ নেই। পার্থ যেটা আপনারা চট্টোপাধ্যায় কোন বলছেন দলের? সেটা সম্পূর্ণ মিথ্যা। এখানে যারা করেছে, যার বাড়িতে টাকা পায় গেছে, তার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তার সাথে কোনো রাজ্যের মন্ত্রীর সাথে যোগাযোগ ব্যক্তিগত থাকতে পারে, তার সাথে পার্টি বা শাসক দলে কিচ্ছু এসে যায় না। এখনো পর্যন্ত একটা দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রমাণিত হয়নি। সব সাজানো এবং মিথ্যা প্রচারের আলোয় আসার জন্য আমরা মনে করিয়ে দিই, একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অর্পিতা ভালো উড়িয়া বলতে পারে, অর্পিতা খুব ভালো মেয়ে, সার্টিফিকেট দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে পার্টির সঙ্গে কোনো যোগ নেই। পার্থ চট্টোপাধ্যায় তিনি মহাসচিব ছিলেন তৃণমূল কংগ্রেসের, আমি যদি ভুল না বলি মহাসচিব ছিলেন এবং আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, বলছে পার্টির সঙ্গে কোনো যোগ নেই। কুন্তল শান্তনু তৃণমূলের যুব নেতা, বলছে পার্টির সঙ্গে কোনো যোগ নেই। তন্ময়দা কি বলবেন? তন্ময়দার জন্য আমি 25 সেকেন্ড দেবো, কারণ তন্ময়দা প্রথম থেকে একবারও বলতে পারেন। তন্ময়দা, দেখো, এর দুটো দিক আছে কিন্তু। আজকে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা তারা বঞ্চিত হয়েছে, তাদের স্বপ্ন চুরমার হয়েছে। আর একদিকে যাদের অযোগ্যদের নিয়োগ করা হয়েছে, তারা আমাদের ছেলে মেয়েদের কি পড়াবে সেটা সন্দেহজনক রয়েছে। আজকে কোর্ট সেটা বলেছেন যে 5,000 10,000-এর ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কোর্টের অবজারভেশন ছিল। কোর্ট এইটা বলেছে যে এদেরকে কেন হেফাজতে নিয়ে হলো না, আমি সেই অর্ডার দিতাম যখন প্রশ্ন করা হয়েছে যে তাদের চাকরিগুলো চলে গেছে কেন। তো এইটা হচ্ছে তৃণমূলের। আজকে রাজুবাবু বলছেন, আজকে মনে থাকবে পার্থ চ্যাটার্জি যখন সামনে আসেননি তখন ফিরে তাকে বলেছেন যে পার্থদা যদি দুর্নীতি করে থাকে সেটা আমাদের সবার দুর্নীতি। আজকে পার্থ চ্যাটার্জি দুর্নীতি মন্ত্রী হয়ে দুর্নীতি থাকলে তার দায় মুখ্যমন্ত্রী প্রমাণিত হয় না। অভিযোগ আপনি বললেন কেন তার ব্যক্তিগত ব্যাপার? আপনাদের হাতে যার খুশি ব্যক্তিগত ব্যাপার কেন? রাজুবাবু এক মিনিট আপনাকে বলার সুযোগ দেব। রাজুবাবু, আপনাদের হাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাকে পার্টি থেকে বহিষ্কার হবে। তবে আপনি পার্টি থেকে বহিষ্কার করুন কেন? ছাড়া বলতে পারেন না, এইভাবে বলুন। কোর্টে প্রমাণিত হয়নি। অভিযোগের ভিত্তিতে আজকে পরে সরকারি মন্ত্রী ছিলেন, তন্ময় দেখুন রাজুদা, এই চাকরি প্রার্থীদের চোখের জল আপনার সামনে আপনি দেখেছেন, হচ্ছেটা কি অনুষ্ঠানে বিকেল 5টায় তারা বুক চাপড়ে চাপড়ে কাঁদে, তাদের চাকরিটা চুরি হয়ে গেছে। একটা চাকরির জন্য দুটো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এক, যারা টাকা দিয়ে চাকরিটা করছে তারাও কোটিপতির সন্তান নয়, তারাও কেউ না কেউ বাবার জমি বিক্রি করেছে, মায়ের গয়না বিক্রি করেছে, টাকা পেয়েছে। আর যারা পড়েছে তারা দুজন চাকরি প্রার্থীর সঙ্গে 4 জন করে যদি লোক ধরা হয়, প্রায়
প্রায় ছেলে 8 থেকে কিন্তু 10 জন করে চাকরি দিচ্ছে না 10 জন করে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে একটা কেস বিকাশ কেস করে চাকরিগুলো আমি আর মধুকল্পিতা রয়েছে এখানে আমাদের একটু বলতে দিন আপনি অনুমতি দিলে বলি এক মিনিট তন্ময়দা ঠকিদারের আসবো আপনার কাছেও আসবো। রাজুদা অনুমতি দিলে বলি এই একটা সিটের জন্য 10 জন মানুষের ভবিষ্যৎ আপনারা নষ্ট করেছেন শুধু তাই নয় এই অযোগ্য শিক্ষকরা যেখানে যে পড়াচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট আগামী ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিচ্ছে এখান থেকে আমি সিপিআই নেতার কাছে আসবো আমি সরাসরি অনির্বাণ চৌধুরীর কাছে আসবো অনেক দূর থেকে অনির্বাণ বাবু বসে রয়েছেন আমি আশা করব বলতে দেবেন অনির্বাণ বাবুকে অনির্বাণ বাবু আমার কাছে ছোট্ট প্রশ্ন যে এত দিনের লড়াই এতদিন পর হয়তো রায় আসবে কিন্তু এগুলো কেন হলো একটা সিটের জন্য 10 জন মানুষের জীবন শেষ হয়ে গেল এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা যে আমাদের নতুন প্রজন্মকে কি শেখালো? দেখুন এই তৃণমূল শাসনকালে দীর্ঘদিন যেভাবে চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোকে অনিয়মিত করে দেওয়া হয়েছে এবং যেগুলো হয়েছে তার মধ্যে একটা লার্জ স্কেলে দুর্নীতি হয়েছে তাতে কয়েকটা শিক্ষিত প্রজন্ম শেষ হয়ে গেছে অনেকের বয়স চলে গেছে তারা আজকে পরীক্ষা হলেও আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না এইবার এইখানে যে এসএসসির যে দুর্নীতির কথা বলা হচ্ছে যে লার্জ স্কেলে একটা দুর্নীতি হয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবার এই সংখ্যাটা কত সেটা আজকে রায়দানের পর নিশ্চয়ই জানতে পারা যাবে যে এই 22-23 হাজারের মধ্যে কতজনের দুর্নীতি সামনে আসবে এখন বিষয়টা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তো রাজুবাবু বলছিলেন যে সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তো পার্থ চট্টোপাধ্যায় নিশ্চয়ই তৃণমূলটাই করতে তো যখন রাজ্যের শিক্ষামন্ত্রী এটার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত এবং একজন ক্যাবিনেট ব্যক্তিগত স্বার্থে যদি কেউ করে থাকে দল ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে এটা ব্যক্তিগত স্বার্থের ব্যাপার নয় এটা একটা সরকারের সিদ্ধান্ত এবং সেই সরকারের ক্যাবিনেটের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন এখন কে করেছে অভিযোগের ভিত্তিতে প্রমাণ করবে এটা একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটা একটা মন্ত্রী সভার সিদ্ধান্ত একেবারে অনির্বাণবাবু বোঝাই যাচ্ছে যে এই যে এত বড় একটা নিয়োগ দুর্নীতি যে দুর্নীতিতে একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীরা তারা বর্তমানে জেলে রয়েছেন তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সেই শাসক দলের নেতা মন্ত্রীরা কিভাবে চাকরিটাকে লুট করেছে সেই অভিযোগটা বারবার করেছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা সন্তু আজকে তাদের ভাগ্য খুলবে এই নিয়েই তো আমরা আজকের এই বিতর্কে রয়েছে তবে সময় এখন একটা বিরতির ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা ফিরে এলাম বিরতির পর যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে আজ রায়দান রয়েছে এবং সেই রায়দানের দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্যবাসী তাকিয়ে রয়েছেন প্রায় 25,000 চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো আজই স্পষ্ট হয়ে যাবে আমি রাজুবাবুর কাছে সরাসরি চলে যাবো রাজুবাবু একটা ছবি আমরা বারবার দেখেছি চাকরি প্রার্থীরা তারা রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে পথে বসে থেকে আন্দোলন করেছেন এবং যে উৎসবগুলো হয় না দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো 25শে ডিসেম্বর 1লা জানুয়ারি আমরা যখন উৎসব উদযাপন করি ঠিক তারা যেখানে বসে থাকেন তার থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্ব পার্ক স্ট্রিট সেখানে আলোর রোশনাই দেখা যায় সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসেন প্রত্যেকটা বছরে কিন্তু এই চাকরি প্রার্থীদের দিকে সেদিকে আপনাদের তরফ থেকে কি কেউ কখনো গিয়েছেন কখনো কি কোনো আশ্বাস তাদেরকে দিয়েছেন চাকরি দেওয়া তো দূরে থাক আশ্বাসটা কি মিলেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় চায় প্রত্যেকটা বেকার ছেলে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে চাকরি হয় মানবিক মুখ্যমন্ত্রী মানবিক সরকার এই চাকরি প্রার্থীরা পথে বসে কেন কিন্তু রাজুবাবু এই চাকরি প্রার্থীরা পথে বসে কেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই ছেলেগুলো মেয়েগুলো যাতে চাকরি না পায় এদেরকে দিয়ে যাতে রাজনীতি করা যায় তার জন্য কিছু রাজনৈতিক দল বিজেপি এই সমস্ত দলের প্রতিনিধিরা তাদেরকে চালনা সেখানে দেখবেন শুভেন্দু অধিকারী হাঁটছে শুভেন্দু অধিকারীর সাথে চাকরি প্রার্থীদের কি সম্পর্ক বলুন তো বিকাশ ভট্টাচার্য হাঁটছে এদিকে আইএসএফ দিয়ে বসে পড়ছে ওখানে সেই নারামাতা ছেলেটা বসে যাচ্ছে না 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 তাহলে পারে না 2011 সালের আগে তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্টগুলো আপনি হয়তো দেখেননি বা স্টাডি করেননি আমিও দেখিনি আমি স্টাডি করেছি
রাজ্যের যে কোনো ইস্যু নিয়ে বিরোধী দলনেতা কথা বলতেই পারে, সেটা বিষয় নয়। বিষয়টা একটা, মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে রয়েছে, যারা চাকরি করছে তাদের পাশে রয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি করছে তাদের পাশে রয়েছে। চাকরি যদি চলে যায়, প্রমাণ যেগুলো হচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন। কিন্তু বছরের পর বছর ধরে 2016 সাল থেকে যারা বসে রয়েছে, কেউ 2014 সাল থেকে বসে রয়েছে, তাদের হয়ে কথা বলছেন। নাম্বারের ভিত্তিতে, রিপোর্ট কার্ডের ভিত্তিতে চাকরি পেয়েছে, সেই চাকরিটা কোনো অবৈধ উপায়ে কেউ চাকরি পায়নি। যদি কোথাও দেখা গেছে যে এরকম হাইকোর্ট রায় দিয়েছে, এই সরকার চায় না বলে চাকরি দিচ্ছে না। 3 বছরের উপর ছেলে মেয়েগুলো বসে আছে, এটা একটা অমানবিক সরকার, নির্মম সরকার, চাকরি বেশি হয়েছে, এগুলো হওয়া সম্ভব। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য। তন্ময়দা বলেনি 14 বছর ধরেও কেউ কেউ বসে রয়েছে, 2009 সাল থেকেও কেউ কেউ বসে রয়েছে। দেখুন, এতদিন ধরে এই ছেলে মেয়েগুলো 3 বছরের উপর ওখানে বসে আছে তাদের, আর কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ নেই। সরকার যদি আজকে চায় এখন গিয়ে তাদেরকে চাকরি দিতে পারে। সদিচ্ছার কি অভাব রয়েছে? অনির্বাণের কাছে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করবো। সিপিআই নেতা, এক মিনিট, দূর থেকে বসে রয়েছে অনির্বাণ, প্লিজ প্লিজ, এক মিনিট। আরে ঠান্ডা ঠান্ডা কুলকুল, আপনার দলের নাম তৃণমূল। এক মিনিট। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, সদিচ্ছার কি অভাব রয়েছে এই সরকারের? দেখুন, একটু আগে রাজবাবু বলছিলেন না যে রাজনৈতিক নেতাদের কথা বলছিলেন, তাদের সঙ্গে চাকরি প্রার্থীর কি সম্পর্ক। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাই সেখানে গেছেন এবং তাদেরকে সলিডারিটি জানাতেই গেছেন। বিষয়টা হচ্ছে, এই চাকরি প্রার্থীরা তারা মুখ্যমন্ত্রীকেও কিন্তু আহ্বান করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হয়নি তাদের কাছে দেখা করার। যদি তিনি মানবিক মুখ্যমন্ত্রী হতেন, তাহলে তাদের সমস্যার কথাটা তিনি জানতে অন্তত চাইতে পারতেন, তাদের সঙ্গে বসতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কথা কোনো কর্ণপাত করেননি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 2009 এর প্যানেলটা একটু বলুন না, 2009 এর প্যানেলটা একটু খোলাসা করে বলুন, একটু দর্শক শুনতে চাই। কি হয়েছে 2009 প্যানেল? আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। না, 2009 এর প্রার্থীরা আজকে কেন বসে আছে? তারা কেন আন্দোলন করছে? 2009 এর চাকরি কেন পায়নি? শুনতে পাচ্ছেন অনিন্দ্যবাবু? না, আমি বলছি আর শুনতে পাচ্ছেন 2009 এর, হ্যাঁ 2009 এর প্যানেলের প্রার্থীরা এখনো পর্যন্ত আন্দোলন করছে। 2009 আপনারা চাকরি দেননি, তারপরে অনেক এক বছরে দেখা যাচ্ছে আপনাদের সময় 50,000-এর বেশি চাকরিতে দুর্নীতি হয়েছে, আপনাদের চিরকুটে চাকরি হয়েছে, একাধিক বড় বড় নেতাদের নাম এসেছে সেখানে। এরপরেও আপনারা বলছেন যে আপনারা উত্তর দিতে দিন। খুব সংক্ষেপে অনির্বাণ বাবু, কারণ আমাদের হাতে সময় একেবারে শেষের দিকে, খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ, 1998 সাল থেকে 2011 পর্যন্ত বাম শাসনকালে একবার বাদ দিয়ে প্রত্যেকবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে এবং গড়ে 14 থেকে 15,000 নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী নিজে যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে তিনি প্রমাণ করে দেবেন, তার হাতে নাকি অনেক নথিপত্র আছে। আজ পর্যন্ত 11 থেকে 24 সাল হয়ে গেল, আজ পর্যন্ত তিনি কোথাও প্রমাণ করতে পারেননি। এইসব কথা বলে লাভ নেই। চাকরির কথা হলেই তৃণমূল চলে যায় বাম জামানায়, আর প্রত্যেকে দেখতে পায় 2016 সাল থেকে, কেউ 2009 সাল থেকে, কেউ 2014 সাল থেকে রাস্তায় বসে থাকে। আমি ওই চাকরি প্রার্থীদের হয়ে প্রতিদিন গলা ফাটিয়েছি হচ্ছেটাকিতে দীর্ঘদিন, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই আমি অ্যারেস্ট হওয়ার আগের দিন পর্যন্ত আমার মনে আছে, শিয়ালদাতে দাঁড়িয়ে, কেউ ধর্মতলায় দাঁড়িয়ে আমি চাকরি প্রার্থীদের প্রশ্ন করেছি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ তারা আশায় দিন গুনছেন যে আজ হয়তো তাদের ভাগ্য বদলাবে। আর এই তর্ক বিতর্ক আমরা করলাম। আপাতত প্রত্যেককেই ধন্যবাদ। কিন্তু এই রাজ্যে ভোটের কি প্রভাব পড়বে গোটা রাজ্য জুড়ে, হাওয়াটা ঠিক কেমন আমরা জানবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর সঙ্গে। শুভ্রাংশু, সকালবেলায় হাওয়া কেমন খোঁজ নিতে বেরিয়ে পড়েছি আমরা। আর আমরা এই মুহূর্তে আছি পাইকপাড়ায়। যেখানে একটু ছায়া আছে, চারিদিকে প্রচণ্ড রোদ। এই ছায়ার মাঝখানে দেখলাম কিছু মানুষ চা খাচ্ছেন, তো সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি। দাদা, এটা কি গো? এটা কি ধরনের সাইকেল? এটার নাম হচ্ছে ব্রম্পটন। ওকে, এটা মেড ইন ইংল্যান্ড, ট্রাভেলিং সাইকেল, ফোল্ড করা যায়। আপনি প্রতিদিন বেরোন সাইকেল নিয়ে? 50.25 কিলোমিটার আজকে সকালে। বিশাল ব্যাপার। এই গরমে কোনো কষ্ট হচ্ছে না? সমস্তই অভ্যেস। এই গরমের ভেতরে আপনি যে সারাদিন এটা নিয়ে ঘুরবেন, আপনার কষ্ট হবে না? আমি তো শখে বেরিয়েছি দাদা, প্রচুর লোক খেটে খাওয়ার জন্য ঘুরছে। গরম হাওয়া তো প্রকৃতির খুব আছে। পলিটিক্যাল এখানে দেখুন, এখানে পলিটিক্যাল কিছু না বললেই বেটার। কেন?
আমার তো ডেমোক্রেটিক ওপিনিয়ন, ওকে, আমার ভেতরেই থাক। গোপনে রাখবেন? গোপন কথা গোপন থাকবে? গোপন কথা গোপনই থাকবে। 1 তারিখে বেরোবে। 1 তারিখে বেরোবে? 1 তারিখে বেরোবে। হাওয়া কেমন? ভোটটা না হয় যাকে ইচ্ছা দিলেন, হাওয়াটা কেমন? আমি সততার পক্ষে। সততার পক্ষে? সততার পক্ষে। তিনি সততার পক্ষে, কোন সততা বলছেন কে জানে। তো আমি আরো যারা বসে আছেন তাদের সঙ্গে কথা বলছি। আপনারা কি প্রতিদিন এখানে আসেন? মণিয়ক্ষ ঝিল পার্কে এখানে একটু আড্ডা হয়। আড্ডা হয়? এই আড্ডায় কি কথা হয়? নানা রকম কথাবার্তা হয়, ফ্যামিলির ব্যাপার। পরিবার ব্যাপার, পরিবারের ব্যাপার। মোদি তো বলছে মোদি পরিবারের কথা। মোদি পরিবার যে যার মতো বলুক, হ্যাঁ, তবে পলিটিক্সের সম্বন্ধে আমার কোনো আলোচনা করা যায়নি। পলিটিক্স নিয়ে চুপচাপ? বেশ, না, আমি কোনো কিছু বলতে চাই না। কেন কেন এত শরীর রাখেন কেন নিজেকে? ঠিক আছে, যার মতো, আমার মতো আমি ভোট দেবো। শরীর রাখছে, নিজেকে শরীর রাখছে। আপনিও কি শরীর রাখেন নাকি? শরীর রাখার দলে? আমি শরীর রাখা পছন্দ করি না, কারণ আমরা তো সিনিয়র সিটিজেন হয়ে গেছি, বহুদিন বহু কিছু দেখে এই বয়সে এসে পৌঁছেছি। কিন্তু সামনেই নির্বাচনের দিকে তাকিয়ে আমাদের যা আলোচনা হয়, 10 জায়গা থেকে 10 জন বন্ধু বান্ধব আসে, প্রত্যেকের এক একটা তাদের বক্তব্য শুনি। আমারও কিছু নিজস্ব বক্তব্য আছে, সেগুলোও আমি প্রকাশ করি। সবেতেই সবকা সাথ সবকা বিকাশ। জীবনে আমি এই বয়সে 70 বছর বয়সে এসেও কিছু দেখতে পাইনি। কিন্তু আমাদের এখানে ভোট একটা নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতি, সেটা হবেই। তার মধ্যে ক্যান্ডিডেটের ব্যাপার যদি জিজ্ঞাসা করেন, ক্যান্ডিডেট আমাদের এখানে বিজেপির ক্যান্ডিডেটও বলুন, কংগ্রেসের বলুন, আবার টিএমসির বলুন, সবাই কাজের লোক, কাজের মানুষ, কাছের মানুষ, সবাই বলে। কিন্তু আমরা কোনো কিছুই কোনোদিনই কোনো ব্যাপারে সাথে পাইনি, কাছেও পাইনি। তবুও যারা এখানে নির্বাচিত কাউন্সিলর আছেন যথেষ্ট কাজ করেন, যথেষ্ট মানে আমাদের এখানকার যে কোনো দুঃখতে, যে কোনো বিপদে লোকাল কাউন্সিলররা যারা আছেন যথেষ্ট উপকারী লোক। কাউন্সিলরকে তো আমরা চয়ন করেছেন। কাউন্সিলরকে সেই জন্যই, এখানে কাউন্সিলর হতে হওয়ার মতো যদি 10 জন থাকে, কাজের লোক তো একজনই। তো সেখানে কাউন্সিলর হিসেবে যিনি এখানে আমাদের মোটামুটি আমরা দিন রাত সবসময় পাই। কাউন্সিলর যে দলে, সে দলে ভোট দেবেন? সেটা তো নির্বাচনের ব্যাপারে, আমাকে এটা কেন্দ্রের ভোট, রাজ্যে থাকি, চিন্তা ভাবনাটা ব্যক্তিগত ব্যাপার, সেটা তো একেবারেই ব্যক্তিগত। এখানে কি একটু এই যে গরম হাওয়া, কষ্ট হচ্ছে আপনাদের? এখানে কি হাওয়া গোপনে গোপনে গরম হয়েছে নাকি? এখানে হাওয়া গরম গোপনে গোপনে হওয়ার কিছু নেই। এখানে মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে নিজের বক্তব্যকে পেশ করতে পারে, যার জন্যেই এখানে কোনো রকম লুকোছুপির ব্যাপার নেই। আর মোটামুটি এখানকার পরিবেশ বা এখানকার পারিপার্শ্বিক যায় আমরা খুব শান্তিতেই আছি। প্রত্যেক পার্টি আসছে, ক্যাম্পেনিং করছে, আমাদের সাথে প্রত্যেকেরই পরিচয় ভালো, আমাদের সাথে যোগাযোগ ভালো। এখানে গরম, চারিদিকে প্রচন্ড গরম, কিন্তু ইনি বলছেন হাওয়া শান্তির আছে, অসুবিধা নেই। আমি পাশের জনের কাছে যাই, আমি বলবো না? হ্যাঁ, বসুন। উনি ভালো বলবেন? আপনি ভালো বলবেন না কেন? এখানেই তো দুটো পক্ষ হয়ে যাচ্ছে, এখানে দুটো পক্ষ হয়ে যাচ্ছে। উনি বলছেন উনি ভালো, উনি বলছেন উনি, আমার থেকে উনি ভালো, মানে বেটার একটা আছে, বেটার একটা অপশন আছে। বেটার অপশন সবসময় থাকে, বেটার অপশন সবসময় থাকে। হাওয়াটা কি গোলমেলে নাকি? দেখুন, গোলমেলে বলবো কি সেটা পরের জিনিস, কিন্তু যেটা আমার কাছে হচ্ছে এখন যা প্রকৃতি যা দিচ্ছে, এরপরে আর কি আর নেওয়ার ক্ষমতা নেই আর আমাদের। যা গরম এমনি পড়েছে, এবার কাকে ভোটটা দেবো সেটা এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারছি না। আপনার ভোট আপনি দিন, কিন্তু হাওয়া কেমন? আমাকে হাওয়া তো 4 দিক দিয়ে গরম দাদা, সব দিক দিয়ে, ভোটের দিক দিয়েও গরম, আবহাওয়ার দিক দিয়েও গরম। এবার নিজেকে ঠান্ডা রাখাটাই সবচেয়ে বড় জিনিস, সেটা কিভাবে ঠান্ডা রাখবো সেটা আমরা এখনো পর্যন্ত টেস্ট আউট করে উঠতে পারছি না। আমরা নিজেকে ঠান্ডা রাখার জন্য কি খাওয়া উচিত ওনার? কুলকুল তেল মাখা উচিত, নবরত্ন তেল মাথায় মাখুক, মাথা ঠান্ডা থাকবে। আপনি কি মাখেন? আমি তো তেল মাখি, নারকেল তেল মাখি,
ও যখন বলছে গরম মাথাটা খুব গরমের নবরত্ন তেলটা মাখুক। শালিমার তেলটা খুব ভালোবাসেন। হ্যাঁ, শালিমা তেলটা ভালোবাসি, ভালো তেল, বাজাজ আমলা মাখ। এ তো রোদ বাড়তে, কিন্তু অন্য হওয়ার কথা যে বলছে। দেখুন, প্রথমত হচ্ছে যে উনি যেটা বললেন, আমরা এজেড পার্সন, আমরা চাই একটা ভারতবর্ষ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, খুব শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, সেই দিকেই আমরা এগোচ্ছি। এটাই আমাদের আকাঙ্ক্ষা, যাতে আমাদের পরের জেনারেশন যারা আছে তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ভারতবর্ষের বিদেশে গিয়েও তারা যেন ভারতবর্ষের মাথা উঁচু করে সব জায়গায় দাঁড়াতে পারে, এটাই আমাদের লক্ষ্য, সে যেই আসুক। আপনি একটা জিনিস অবশ্যই আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, যে আমরা যেখানে আমরা বেশিরভাগই আমরা ছেলে ছোকরা বয়স্ক বৃদ্ধ প্রত্যেকেই সিগারেট বা নেশার একটা পার্সেন্টেজ, মেজর পার্সেন্টেজই আমরা খাই। কিন্তু সব দোকানে কেনবার সময় এটা লেখা থাকে যে তামাক ক্যান্সারের কারণ, জেনেও খাচ্ছি, জেনেও ভোট দিচ্ছি, অথচ ভোট থেকে আমরা দিয়ে কি পাচ্ছি সেটা বিচার করার মতো আমাদের এই 70 বছর বয়সে এসে সে বিচার করার ক্ষমতা আমরা হারিয়ে গেছি। কারণ আমরা যারা নিজেরা মোটামুটি এখানে আড্ডা মারি, প্রত্যেকেই নিজের দক্ষতাতে নিজেরা দাঁড়িয়েছি। হ্যাঁ, কে কি দান করলো, দয়া করলো, ভোট দিলে সে দয়াটাকে আবার পাবো কিনা বা রিনিউ হবে কিনা সেটা আমরা বলতে পারি না। তবে আমরা সিগারেট খাচ্ছি, ক্যান্সার হবে জেনেও খাচ্ছি, ভোট আমরা দেব। আমাদের নিজস্ব সেটা ব্যক্তিগত ব্যাপার। আমরা যারা আড্ডা এখানে মারি কেউই এ ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করে না তুই কাকে দিবি, তুই কাকে দিবি। প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে নিজেরা নিজেদের বিবেচনার উপরে। একটা অন্য ধরনের ফিলোসফি বললেন, জানি ওটা খারাপ বা ওটা ভালো, কিন্তু আমরা দিচ্ছি, আমরা ভোট দিচ্ছি, আমরা ভোট দেব, ভোট ওনারা দেবেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে একটা অন্য ফিলোসফি পেলাম, অন্য দর্শন পেলাম, হাওয়া কেমনে, এটাও একটা কিন্তু পাওয়া। তো আমরা এই ধরনের খবর আরও থাকবো, প্রতিদিন আমরা হাওয়া কেমনের খোঁজ নেব। খুব গরম হাওয়া আজকে, ভোটের হাওয়া কেমন সেই খোঁজও নেব। তবে এখন অন্যান্য খবর, একের পর এক ব্রেকিং নিউজ যে আসছে, আমরা সেই খবরে থাকবো। হাওয়া কেমন তা আমরা বুঝতে পারছি। মানুষ চাইছে শান্তি, মানুষ চাইছে চাকরি, মানুষ চাইছে হাতের কাজ, পেটের ভাত, মাথার ছাদ আর নারী সুরক্ষা। কিন্তু সেই ইস্যু নিয়ে যারা লাইনে দাঁড়াবেন তারা কি ভোটটা দেবেন? যেমনটা বললেন যে তামাক ক্যান্সারের কারণ জেনেও ধূমপান করা হয়, কিন্তু সেটা জেনেও, ক্ষতিকারক জেনেও কি ভোটটা দিতে যায় মানুষ, না নিজের ভালো নিজে বুঝবে? সন্তু, বাইরে তাপমাত্রার পারদটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আবহাওয়া দপ্তর বলছে এখনো পর্যন্ত কিন্তু সুরাহা মিলবে না। এই তাপমাত্রার পারদ যতই চড়ছে ততই যেন রাজনৈতিক যে উত্তাপ সেটাও যেন বেড়ে চলেছে এই রাজ্যের। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষ তো ভোটের লাইনে তারা দাঁড়িয়েই পড়েছে। এবারে পালা দ্বিতীয় দফায়। তো দ্বিতীয় দফায় সাধারণ মানুষ এই যে উত্তাপ, এই তাপের সঙ্গে পাল্লা দিয়ে কি তারাও লাইনে দাঁড়িয়ে পড়ে একেবারে আওয়াজটা যেটা, সেই আওয়াজটা কি উঠাবে? রাজস্থানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন সকাল সকাল ভোটটা দিন, গরম থাকলেও তাপ থাকলেও ভোটটা দিন, কারণ আপনার জন্য দিন। 5 বছরের জন্য আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারেন, সেই ক্ষমতা আপনার কাছে রয়েছে, সেটা ব্যবহার করুন। এবং 4টা ভোটে আমরা সেই বিষয় নিয়ে আপনার কণ্ঠস্বর হয়ে প্রশ্নটা করি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ 4টা ভোট এখানেই শেষ করি, আবার আগামীকাল ঠিক সকাল 8টায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।